শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে। সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন, কিন্তু সব শেষ কথাটা বলি যেটা বলতে এসেছিলাম। শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা। শেখ হাসিনা ঢুকে যেতেও পারে, এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই। তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন। বাফের মধ্যে সে এক্স হয়ে গেছে, গিয়েছে তো গিয়েছে, লাইফের ব্যাক দরকার নেই, মানে ফেলা জিনিস দ্বিতীয়বার না উচিত আমাদের লাইফে। শেখ হাসিনা হচ্ছে আমাদের লাইফে এরকম এখন উনি আর আসতে পারবে না, কারণ আসলে পরে উনি যে অন্যায় অত্যাচার করছে, মানুষের উপরে জুলুম করে, এই জুলুমটা মানুষ সহ্য করতে পারে না। ওনার শাস্তি পেতেই হবে। অবশ্যই ওনাকে ফাঁসি দেওয়া উচিত, কারণ উনি যথেষ্ট দেশের ক্ষতি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে দেশে ফিরে আসছে শেখ হাসিনা। শেখ হাসিনা একটি কল রেকর্ডের দাবি করেছে। হাসু আপা দাবি করেছে যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি, পদত্যাগ করেননি। আসলে কি তাই? শেখ হাসিনা কি তাহলে আবারও দেশে আসছে? আবারও সে কি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে? আবারও কি সে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে? কি ভাবছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী? কবে, কখন, কোন সময় দেশে ফিরবে শেখ হাসিনা? শেখ হাসিনার বর্তমান অবস্থা কোন কথায়? বর্তমান শেখ হাসিনা কোথায় রয়েছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার দেশে ফিরলে শেখ হাসিনার কি শাস্তি প্রদান করা হবে, নাকি ডক্টর ইউনূসের পতন হবে, শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে? এ সমস্ত বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলেছে সাংবাদিক ইলিয়াস ভাই, বর্তমান সময়ের সাহসী কণ্ঠ, সাহসী সংবাদকর্মী। সাংবাদিক ইলিয়াস কি বলল শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও কল রেকর্ডকে কেন্দ্র করে, আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আপনারা। শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে। সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন। এটা তো সম্ভব না কোনোভাবেই। আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না। কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন, ধরেন সবশেষ ডিসি নিয়োগ, সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি, মারামারি, আলী ইমাম মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে, পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথাও যদি চিন্তা করেন, যে এই মনিরুল এবং বেনজির এই খুনিদের সাথে যার চরম সখ্যতা ছিল, সে র্যাবের ডিজি, তারা আবার 1 বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে। তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন, তার সাথে শেখ হাসিনা গত 15 বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে, সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে $20 বিলিয়ন। এই 20 বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে, সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন। এক, যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে $5 বিলিয়ন। এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছরও হয়েছে, সেটা একটু চিন্তা করে দেখেন। সো এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে। শেখ হাসিনা দেখেন, ওর তো শয়তানও মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই, যে আমি একটু শয়তানি বন্ধ করি, সারা জীবন করছি আবার সারা জীবন করব। ওর তো সেটা বন্ধ থাকে না। ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো, যেই কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করে যাইতে হবে। সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে, এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে। এখন সে যদি সেটা করে, একটা ছোট্ট কথা বলি, ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ, আমার মনে হয় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, বাংলাদেশে যারা আছেন, মানে সরি আওয়ামী লীগ বাদ, মানে এর বাইরে সাধারণ মানুষ, বিএনপি জামাত যারা যারা আছেন, সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে, জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে, কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ, ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে। তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে। কিন্তু একটা দেশ, বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একার পক্ষে তো সম্ভব না। যারা তার আশপাশে আছেন,
এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা, এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে। এই যে বিতর্কগুলো হচ্ছে, আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি, এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল, সেটা হয় নাই। সেনাবাহিনীর ভেতরে তো এই গত 15 বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয় নাই। মানুষ মানে কি বলবো যে বাজে কথাও তাদেরকে ডেকে থাকে। তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না, এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে। আমি গত 2-3 দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে থাকেন, 2-3 জন অফিসার তার পাশে দেখলাম, 2-3 জনের সবার পেট মোটা, বিশাল বড় পেট। মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব? এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে, যুদ্ধ করা যাবে? প্রশ্নই আসে না। এর আগে এক সেনাপ্রধান ছিল শফি, সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে 3 বেলা, এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক শোতেও কথা বলেছেন। এই যে কাজগুলো করে গিয়েছে, এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন। সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার 14 গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন, তাকে তো পরের মানে 3 দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে। পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের, আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা, আরে সারা জীবন খুনের সাথে জড়িত, জাসদ ছাত্রলীগ করে এসছে, তাকে বসানো হচ্ছে সেই জায়গায়। এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো। আমি গণমাধ্যমের কথা যদি বলি, দেখেন গণমাধ্যমে RTVর আশিকুর রহমান, এই আশিক হচ্ছে পলাচ্ছে, সে 14 অথবা 15 তারিখে তার ফ্লাইট। একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান, তার ব্যাপারে অনেক অভিযোগ আছে। সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে এর আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন, তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন। অতএব তার ব্যাপারে বিচার হইতে হবে, সে শুধু চাকরিচ্যুত হবে না, বিচার হতে হবে। তার মতো ডিবিসিতে জাহিদুল হাসান পিন্টু, নাজরিন মুন্নি, সোমা ইসলাম, রাহুল রাহা, অশোক চৌধুরী, অন্তত 50 জনের নাম মুখস্থ বলতে পারবো। এরা এখনো পর্যন্ত অফিস করছে। আরে ভাই, ওদের তো জেলখানায় থাকার কথা, ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত? কিন্তু তারা অফিস করছে। এটা বাস্তবতা। এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যেই কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন, এবার সব শেষ কথাটা বলি যেটা বলতে এসেছিলাম। শেখ হাসিনা এই যে বলছে যে সে কাছাকাছি আছে, চলে আসবে, এত ফেলে দেওয়ার মতো না বিষয়টা। তার হাতে যদি প্রশাসন থাকে, তার দলের লোকজনকে এখন বিভিন্ন জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে, এলাকা ভিত্তিকও বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সেই সবেও এখনো তারাই দখল করছে। বিএনপির লোকজন 2-1 জায়গায় 2-4 হাজার 5,000 টাকা চাঁদাবাজির ঘটনায় প্রথম আলো সবার আগে টপ লাইন করে হেডলাইন লিড নিউজ করছে। কই এতদিন তো প্রতিটা এলাকায়, যেই এলাকাতে এখন বলা হচ্ছে যে ওই জায়গায় বিএনপির এই লোক চাঁদাবাজি করেছে, ওই জায়গায় আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করে না, ওই জায়গায় ওইটা নিয়ে নিউজ ছিল নাকি আপনার? কয়টা নিউজ ছিল? সারা দেশটাই তো চাঁদাবাজিদের আখড়া ছিল। শেখ হাসিনা যে প্রথম আলো অফিসের পিছনে আপনার ওয়াসা ভবনটা আজকে 15 বছর ধরে এই তাসকিন আহমেদ আপনার ই করলো, কি তাসকিন খান, খান না কি যেন, তো সে হচ্ছে শেখ কামালের বন্ধু ছিল, শেখ রেহানার সাথে খুব ভালো টাইস ছিল তার। এখন সে ওখানে বসেছিল, টাকা পয়সা দিত, ভাগাভাগি হইতো। কই তারে তো সরানোর জন্য কিছু করে নাই। এখন বিএনপির লোকজনের সব দোষ, কোথায় 2,000-5,000 টাকা? আরে ভাই, বিএনপি বিশাল একটা দল, তারপরেও শোনার সাথে সাথে তারেক রহমান সেখান থেকে বহিষ্কার করছে। এটা বিশাল আকারের ব্যাপার হয়ে গিয়েছে। হ্যাঁ, কোথাও যদি হয়ে থাকে আমি সেটাকে ঘৃণা করি, কিন্তু কত পার্সেন্ট? এখনো পর্যন্ত প্রায় সব জায়গাতে, আপনি সরকারি যত জায়গাগুলো আছে সব জায়গাতেই এই আওয়ামী লীগের লোকজন, তাদের আপনি মিডিয়ার কথা যদি বলি, বা কয়েকজন তারা নাম ভাঙাচ্ছে লন্ডনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই, তারা আওয়ামী লীগের লোকজনকে বসায় রেখে আপনার টেলিভিশন চালাচ্ছে। নামটা আজকে ধরলাম না, নাম যেদিন ধরবো না সেদিন উলঙ্গ করে ফেলবো। সো বিএনপির নাম দিয়া, তারেক রহমানের নাম দিয়া, তারেক রহমানের লোক, এই নাম দিয়া তারপরে আওয়ামী লীগের লোকের বসায় বসায় খাবেন। আপনাদেরকে বলবো এরা তারেক রহমানের কেউ না। আমি দায়িত্ব নিয়ে তারপরে বলছি যে তারেক রহমান তাদেরকে কোথাও পাঠায় নাই, কোনো গণমাধ্যম দখল করার জন্য একজনকেও পাঠায় নাই। যাবে, হাত পা ভেঙে দিবেন। আর যদি হাত পা ভাঙার সেই পরিস্থিতি করতে না পারেন, শুধু অপেক্ষা করছি। হ্যাঁ,
2-1 মাস অপেক্ষা করছি, দেখি যে আপনারা কতদিন এই জাহিদুল হাসান, পিন্টু আর সোমা এদেরকে নিয়ে সংসার করতে পারেন। এরপরে আমাদের লোকজন এই অফিসের সামনে গিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা বলে রাখলাম। আর আওয়ামী লীগের লোকজন যারা এখনো অফিস করছেন না সুন্দর করে, সাহস হয় কেমনে আপনাদের? সাহস হয় কিভাবে? আমাদেরকে বলেছেন আমরা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ইউটিউবার, তাই না? মনে আছে এগুলি? সেগুলো ভুলে গিয়েছি আমরা। লোক ভাড়া করে তোর সাথে খেলবো, লোক ভাড়া করে তারপরে তোর অফিসের সামনে গিয়ে দাঁড়াবো। তুই কি মনে করেছিস ছাড়া দিব? ভালোই ঠিক যেইভাবে মানে আমরা এতদিন ছিলাম না, ওইভাবে পারলে বর্ডার দিয়ে পালায় যা। দেশে থাকবি, আশিকুর যেন পলাইতে না পারে। আশিকুর কিন্তু পলাবে 14 অথবা 15 তারিখে তার ফ্লাইট। সে যেন পলাইতে না পারে। RTVর তারে আটকাবেন। অন্য যেগুলি আছে সেগুলোরে আটকাইতে হবে। এদের বিচার হতে হবে। তারা এই জুলাইয়ের 19 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তারা এই দেশে খুনের সাথে জড়িত। শেখ হাসিনার সাথে সব শেষ সাংবাদিকদের যে মিটিং আছে, সেই মিটিংয়ে শেখ হাসিনাকে যেইভাবে তৈলাক্ত করা হয়েছে, সেই মিটিংয়ের অনেকেও এখন পর্যন্ত অফিস করছে। কিভাবে সম্ভব? যেই কারণে এই যে 2 দিন আগে একটা নিউজ দেখেছেন না আপনারা, এক আওয়ামী লীগের এক নেতা তাকে মেরে ফেলেছে 4 মাসের শিশু সন্তান। আরে বেটা, 4 মাসের শিশু সন্তান এরকম অন্তত কয়েকশো মানুষের এই গত 15 বছরে মারা গিয়েছে। তখন কোথায় ছিলেন এত মায়া কান্না? 6 মাসের বাচ্চা, 1.5 মাসের বাচ্চা তার বাবা মায়ের সাথে এক ঘরের মধ্যে আটকে রেখে তাদেরকে জঙ্গি আস্তানা বলে সেই বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। মনে নাই উত্তরবঙ্গে? এগুলো তো এই বাংলাদেশে ঘটেছে। সেদিন কোথায় ছিলেন? অনুসন্ধানী সাংবাদিকতা করেন নাই তো। এখন কোথায় আওয়ামী লীগের এক লোক তার 4 মাসের বাচ্চা রেখে মারা গিয়েছে, সব টেলিভিশন পত্রিকা এই স্যাড মিউজিক লাগায় তারপরে নিউজ করছে। ও এই গত 4 তারিখের আগেও এই ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা করেছে। ওর 4 মাসের বাচ্চা আছে দেখে ওর বিচার করবে না পাবলিক দেখে নাই ও মানুষের উপরে গত 15 বছর কি পরিমাণে নির্যাতন করেছে। ওরে বাঁচায় রাখবে কেন? কিসের জন্য? মানুষের এই ক্ষোভ তো, এটা তো মানে বহিঃপ্রকাশ হবেই। তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হচ্ছে না। প্রতিটা জায়গায় আমার অনুরোধ, প্রতিটা থানায় বিএনপির লোকজন যারা আছেন, জামায়াতের লোকজন আছেন, এখনো অনেক থানাতে আমি নিজেই খবর জানি, অনেক থানাতে এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি। প্রতিটা থানায় হত্যা মামলা হইতে হবে। এলাকায় যত আওয়ামী লীগ আছে একদম থরলি সব, এই যে বলে না 1000 হওয়া যাবে না 5000, আরে ভাই ওই এলাকায় খালি 1000 5000 না, প্রয়োজন হইলে 5 লাখ যদি নাকি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে থাকে 5 লাখের বিরুদ্ধে মামলা হইতে হবে। সবগুলো এটার জন্য দায়ী। সবার পানিশমেন্ট হইতে হবে। যারা এখন বলে হ্যাঁ 5000-এর মানুষ আবার কোনোদিন আসামে, ইয়েস 5000 মানুষ আসামে, একটা আসনে তো একটা থানার ভেতরে তো 5000 আওয়ামী লীগের নেতাকর্মী আছে, সবার নামে বাই নেমে মামলা হইতে হবে। যারা এখনো যে থানায় জেলায় হয় নাই, আপনারা অবশ্যই এগুলো করবেন। কোনো থানায় যদি কোনো ওসি যদি এই মামলা না নেয় তাহলে আমাদেরকে জানায়েন। অতএব আমি মনে করি যে দেশে এই যে সাংবাদিকতার যে ইয়েটা চলছে, যে স্যাড মিউজিক লাগিয়ে তারপরে আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলেছে, এখন একটা সুশীল সেজে তারপরে মানবতা দেখানোর চেষ্টা করছে, এগুলো যেই সব টেলিভিশন চ্যানেল বিএনপির নাম দিয়ে কয়েকজন সাংবাদিক দখল করে আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করছে, তাদেরই ফসল। তারা এখনো পর্যন্ত খুব সুকৌশলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে। অতএব এই ঝুঁকিগুলো যতক্ষণ থাকবে না, শেখ হাসিনা ঢুকে যেতেও পারে, এই ঝুঁকিটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে আমি নিজে বিশ্বাস করি না, এবং ঝুঁকির কথাটা মাথায় রেখেই বললাম, আমি নিজে বিশ্বাস করি না যে শেখ হাসিনা আসতে পারবে। আমার বিশ্বাস যে শেখ হাসিনার কথা মানে ফোন এখন এই কেন্দ্রীয় যে নেতা তারা কেউ ধরছে না, তাদের এখন পাওয়াই যাচ্ছে না, টেলিফোনেই পাওয়া যাচ্ছে না। তারা টেলিফোন রেখে এক একজন এক এক বর্ডার দিয়ে কিভাবে পার হবে সেই চিন্তা ভাবনা করছে। যে কারণে শেখ হাসিনাকে এখন সোনাইমুড়ির আপনার এই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে ফোন দিতে হচ্ছে, ওই অমুক গুয়ারচরের ইয়েকে ফোন দিতে হচ্ছে, ওই বরগুনার আরেক নেতাকে ফোন দিতে হচ্ছে, এইভাবে ফোন দিতে হচ্ছে। অর্থাৎ তার কথা কেউ শুনছে না। কিন্তু শেখ হাসিনার কথা শুনে যারা নিজেদেরকে গর্ববতী মনে করছেন, তাদেরকে শুধু একটা কথা বলি, এখনো পর্যন্ত এই গত 2 দিন আগেও দেখেছেন না, ওই যে বিকাশ করিম, ফারাজ করিমের বাপ, ওই বিকাশ করিম বর্ডারে ধরা পড়েছে। সো আপনাদের এই এমপি মন্ত্রী লেভেলের নেতা যেই দিক দিয়ে পারছে বর্ডার পার করার চেষ্টা করছে। আর আপনাদের ছাগলের 3 নাম্বার বাচ্চা মার্কা আওয়ামী লীগের যেসব 2-4 জন আছেন, আপনাদেরকে শেখ হাসিনা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো বর্ডারের কাছে আছি। বর্ডারের কাছে মানে কি রে? ও কই আছে? রেখে দিছে দিল্লিতে, বর্ডারের কাছে আছে। মানে এইসব বলে
আপনি তো বিশাল পুলকিত, ওরে বাবা শেখ হাসিনা ফোন করছে আপনাকে, আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন, হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না, দেখছেন না আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে। যদি নাকি এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রশাসনে আলী ইমাম মজুমদারদের মতো 2-4 জন যদি ব্রোকার যদি থাকেও না, এগুলোকে আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার আমার মতো তারও কিন্তু আমি মানে সরকারের যেই কি বলবো অন্য সাইডগুলো বাদ দিলাম, তার নিজের ব্যক্তিগত শত্রু কিন্তু আওয়ামী লীগ। সো কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এইটা চিন্তা করার কোনো কারণ নেই, বা তিনি এই চিন্তা কখনো করবে না যে বিএনপি বা জামাত বাদ দিয়ে তারপরে আমি আওয়ামী লীগকে নিয়ে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জামাতের সাথে সমস্যা নাই, বিএনপির সাথে তার কোনো সমস্যা নাই, তো সে কেন আওয়ামী লীগকে নিয়ে আসবে? সেই সুযোগটা আপনি কেন পাবেন? সেই সুযোগ যদি পাইতেন তাহলে 5 তারিখে শেখ হাসিনা পলাইলো কেন? জাস্ট কমন সেন্স। আপনাকে উস্কায়ে এখন শেখ হাসিনা একটু স্বপ্নদোষ করানোর চেষ্টা করছে। সো বি কেয়ারফুল। আপনি যেই সোনাই মুরির হন আর যেই মুরিরই হন, যে নেতারা আছেন না, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনেন না। আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে, ওদের মতো অনির্দিষ্টকাল বললাম না, বাট সুনির্দিষ্ট কালের জন্য এটা সম্ভব না। এই শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে, এটা সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না যে কতদিন পরে শেখ হাসিনা দল আবার এই দেশে ক্ষমতায় আসবে। আসতে পারে, যদি এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে বিএনপি, জামায়াত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই প্রশাসন না করতে পারলে হয়তো আসতে পারে। সেটাও সুনির্দিষ্ট কাল বলা যাবে না যে এই দিনের মধ্যে এত দিনের মধ্যে আসার সম্ভাবনা আছে। আরে ভাই, এখন পর্যন্ত তো সংগঠনই চালাইতে পারে না, অফিস টফিস সব তারা যাইতেও পারে না, কেউ ধরে নাই তো আপনাদের। বিএনপি যে আটকাইছে, আপনারা যেভাবে পেটাইতেন মানুষ পাইলি বিএনপি জামায়াতের, পেটাচ্ছে না তো, আসেন না, যান কার্যক্রম শুরু করেন, করছেন না। যাই হোক, আমি দুইটার দিকই বললাম যে আওয়ামী লীগের যারা শেখ হাসিনার কথা শুনে নিজেদেরকে গর্ববতী মনে করছেন তারাও সাবধান, বাট শত্রুকে দুর্বল মনে করার কোনো কারণও নাই। সেটাও যারা এখন এই মুহূর্তে দেশে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আপনি বিএনপির বিশাল বড় সংগঠন বাংলাদেশে, আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, সেটা আপনার দলের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে। আপনি বিএনপির একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আপনি আওয়ামী লীগের লোকজনকে এখানে করবেন। গত 15 বছরে বিএনপির চাইতে বেশি ক্ষতিগ্রস্ত, জামাতের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে আর কেউ হয়নি। অতএব আপনাকেই সেটা বুঝতে হবে যে আওয়ামী লীগকে আবার ছোবল দেওয়ার জন্য তারা এখন যতই মুখে মুখে আপনার দলের লোক বলে আপনার এখানে ঢোকার চেষ্টা করুক, খুব সাবধান। সবাই ভালো থাকেন। আবারও বলছি, আরটিভির আশিকুর 14-15 তারিখে পলাবে, ওরা আটকাবেন। 5ই আগস্ট হঠাৎ করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন। তারপর সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হলো। যেই ঘটনাগুলো ঘটলো এর পরবর্তী 2 দিন ভাস্কর্য ভাঙচুর, ধানমন্ডিতে আগুন বা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে স্থানীয় মানুষ মেরেই ফেলল। এই দৃশ্য দেখে বাংলাদেশে যে বাকি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকর্মীরা ছিল, অনেকে আত্মগোপনে চলে গেলেন, অনেকে আবার ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এর পরবর্তী সময়ে সারা বাংলাদেশের গণমাধ্যম বা রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় বসলো। হুট করে যে তারেক জিয়া দেশে আসবেন, বিএনপি সমাবেশ দিল, জামাত এবং বিএনপির মধ্যে আস্তে আস্তে ফাটল দেখা দিল, এবং কি গণ অধিকার সামনে এলো, জামাত নিবন্ধন ফিরে ফেলো, নানান কর্মকাণ্ড, নানান আলোচনা। প্রতিদিনই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুখরিত ছিল ডক্টর ইউনূস সাহেবের নতুন উপদেষ্টা মণ্ডলীতে কে আছেন, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে একটা দল আছে বা শেখ হাসিনা যে একটা ক্যারেক্টার আছেন, এটা মোটামুটি এদেশের জনগণ ভুলেই গিয়েছিলেন। রাজনীতিতে একটা কথা আছে, আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতে যদি না থাকেন তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে। যেমন ধরেন, একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি, পরিবার, সমাজে। মানুষটা যখন মরে যায় একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায়, এবং কি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল। সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি, বা সমালোচনাটা। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের যেই আলোচনা সমালোচনা যেগুলোই ছিল, এগুলো সমালোচনায় ছিল, আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না। তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুশনাল জগতে বসবাস করি।
কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি। আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না, তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি, আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাব, তাই না? বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে। এই পরিস্থিতিতে গেল 2 থেকে 3 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনার একটা ফোন কল ভাইরাল হয়েছে। তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা নিজেই রেকর্ড করে আওয়ামী লীগের একজন নাম পরিচয়বিহীন কুখ্যাত বা বিখ্যাত যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন। আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই, তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন, কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন। তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় নিয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না। তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন। মন মস্তিষ্কে নেত্রীর এই চট করে ঢুকার একটা সাহস তৈরি করছে। ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে। আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন 5% মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে। আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন, প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন। কেউ স্বপ্ন দেখছেন ভালো, কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের। কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে, শেখ হাসিনা আসেই এক একটারে শিখে ঝুলা ঝুলা আয়না করে তুলা ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে, বার্গার করা হবে, টোস্ট ফ্রাই করা হবে, এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন। আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার কাছে এটা 50-50 মনে হয়। কেন মনে হয়? তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, প্রচণ্ড রাগী, সাহসী, জেদি, ইভেন যে কোনো কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন। তিনি যেভাবে নির্বাচনগুলো দিয়েছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও, এটা একটা সাহস। তেনার সাহস আছে, এটা সকলেই জানেন। তিনি দুঃসাহসী। আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করছে, সেক্ষেত্রে 50-50। তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না। মৃতপ্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন, তাদেরকে জীবিত করেছেন, হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে এবং কি মনোবল হারাবে না। পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানুষের মনোমস্তিষ্কে তিনি আবারও জেকে বসেছেন। তবে এইবারের জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না, অ্যাজ এ কি বলা যে আবার তিনি আসবেন, এই যে একটা আলাদা ফোর্স, এটা তিনি এই দেশের মানুষের নফসের মধ্যে ঢুকাইতে তিনি সক্ষম হয়েছেন। মানে চট করে তিনি ঢুকে গেছেন। এখন প্রকৃতপক্ষে তিনি আদৌ ঢুকবেন কিনা বা ঢুকার সুযোগ আছে কিনা, এখানে নানান ইস্যু আছে, এখন সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল, এই কৌশল বি প্র্যাকটিক্যাল বা বি অনেস্টলি আমাদের বাংলাদেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মানে শেখ হাসিনার সামনে তাদের রাজনীতি মানে আমার কাছে মনে হয় আর কি 130 বা 40 হতে পারে। এখন একটা ভালো রাজনীতি হোক, রাজনীতি খারাপ রাজনীতি হোক, শেখ হাসিনা রাজনীতি যেভাবে খেলেন বোঝেন। আবার দেখেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে তিনি যেখানে আছেন গৃহবন্দী, বাড়ির পাশের সুপার শপটাতে যাইতে পারেন না, তার ছেলে মেয়ের সাথেও তিনি যোগাযোগ করতে পারেন না, কথাবার্তা বলতে পারেন না, কিন্তু একের পর এক তিনার ফোন কল ভাইরাল হচ্ছে। দ্যাট মিনস তিনি কথা বলছেন, সব কিছু ঠিক আছে। তো সব কিছু মিলে একটা রহস্যময় অবস্থানে কিন্তু তিনার অবস্থান। দিল্লি না গাজিয়াবাদ নাকি সীমান্তের আসলেই কোনো রাজ্যে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন, সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। বয়ফ্রেন্ডের মতো সে এক্স হয়ে গেছে, গিয়েছে তো গিয়েছে, লাইফে আর ব্যাক দরকার নেই। মানে ফেলা জিনিস দ্বিতীয়বার নেওয়া উচিত না আমাদের লাইফে। শেখ হাসিনা হচ্ছে আমাদের লাইফে এরকম এখন। উনি আর আসতে পারবে না, কারণ আসলে পরে উনি যে অন্যায় অত্যাচার করছে, মানুষের উপরে জুলুম করছে, এই জুলুমটা মানুষ সহ্য করতে পারে না। ওনার শাস্তি পেতেই হবে। অবশ্যই ওনাকে ফাঁসি দেওয়া উচিত, কারণ উনি যথেষ্ট দেশের ক্ষতি করেছে। গতকাল একটি ফোন আলাপ ভাইরাল হয়েছে, শুনেছেন নিশ্চয়ই, যেখানে শেখ হাসিনা বলছে যে কোনো সময় তিনি দেশে ঢুকতে পারেন। শেখ হাসিনা আবার দেশে ফিরে আসে, সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে শেখ হাসিনা দিকে তো 17 বছর বাংলাদেশে একটা অগণতান্ত্রিক রাজত্ব কায়েম করেছে। গত 1 মাস আগে আমাদের ছাত্র সাধারণ মানুষের পক্ষে নির্বিচার গুলি চালাচ্ছে, গণহত্যার মতো ঘটনা ঘটেছে। তো এই মুহূর্তে দেশে আসাটা হচ্ছে দুঃস্বপ্ন।
কারণ আমরা সকল জনতা বর্তমানে বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, সবার একটাই দাবি হচ্ছে এই গণহত্যার বিচার চাই। তো আমার মনে হয় না, হ্যাঁ যদি আসে ইনশাল্লাহ আমাদের গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশে এনে তাকে বিচার আওতায় আনতে, এবং জনগণের মঞ্চে তার বিচার হবে ইনশাল্লাহ। সেই পুনর্লাভে তিনি এখনো বলছেন যে দেশকে যা দিয়েছেন তা আসলে মানে ব্যাখ্যা করার মতো না। আপনি আসলে কি মনে করেন? উনি দেশকে যা দিয়েছে আমার সাধারণ দেশের মানুষগুলো তো সেটা মনে করছে না তাদের জন্য কোনো কিছু শুভনীয়। তো ওরাই যেহেতু চাচ্ছে না ওনাকে, উনি যতই পরিকল্পনা করুক না কেন, যতই প্ল্যানিং করুক না কেন, আদৌ এটা বাস্তবায়ন হবে কিনা আমার মনে হয় না। সে দেশের সাথে তার কি শাস্তি হওয়া উচিত আপনার মনে হয়? অবশ্যই আমি বলবো, একজন সাধারণ জনগণ হিসাবে বলবো অবশ্যই ওনাকে ফাঁসি দেওয়া উচিত, কারণ উনি যথেষ্ট দেশের ক্ষতি করেছে। ইভেন সেটা এখন আমরা ভোগ করছি। উনি চলে যাওয়াতে সেটা আমরা আরো রিয়েলাইজ করতে পারছি যে উনি কতটা ক্ষতি করেছে দেশের। ওয়াইফের মধ্যে সে এক্স হয়ে গেছে, গিয়েছে তো গিয়েছে, লাইফে আর ব্যাক দরকার নেই। মানে ফেলা জিনিস দ্বিতীয়বার নেওয়া উচিত না আমাদের লাইফে। শেখ হাসিনা হচ্ছে আমাদের লাইফে এরকম এখন। সে যদি আসতে চায় তাকে কিভাবে আনা উচিত? কিভাবে আনা উচিত আমার মতে তাকে, না আমি ওকে অ্যাকসেপ্টই করবো না। যখন অ্যাকসেপ্টই করবো না, আমি কোনো চান্সই দিব না। কেন আসবে সে? আমি চান্সই দিব না তাকে। কিন্তু তাকে এনে শাস্তির আওতায় আনা উচিত। সে যে দেশের বাইরে আছে এটা তার জন্য বড় শাস্তি। সে তো ছটফটাচ্ছে যে দেশে আসবে, কিন্তু জনগণ তো তাকে আসতে দিবে না। আসা তো উচিত না তার। শেখ হাসিনা সবসময় বলেছে দেশকে অনেক দিয়েছেন, দেশকে অনেক ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। আপনি কি ফিল করেন যে শেখ হাসিনা আপনাকে ভালোবাসতো বা দেশের মানুষকে ভালোবাসতো? না, কারণ হচ্ছে আমার দাদা যুদ্ধ করেছিল কিন্তু ওনার সার্টিফিকেট ছিল না। তো ওই হিসেবে আমি রাজাকার নাতিপুতি, তো উনি তো আমাকে ভালোবাসেননি। উনি তো ভালোবাসেন সে মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের, তাহলে সেই হিসেবে আমাকে উনি ভালোবাসেনি। শেখ হাসিনা যদি বাংলাদেশে আবার এসে তাহলে মানে কেমন হবে আপনার কাছে কি মনে হয়? ভালো হবে না। কেন? উনি অনেক কিছু মানে দুর্নীতি করছে, ওই যে করছে, অনেক কিছু কাজ বাজ খারাপ করছে। যদি বাংলাদেশে আসে তাহলে তাকে কি করা উচিত আপনার মনে হয়? উনি তো দেশে আসতেই পারবে না, তারপরে আসবে কি করে? যদি আসতে চায় বা আসে তাহলে আসলে পরে ওনার ফাঁসি দেওয়া হবে। উনি আর আসতে পারবে না, কারণ আসলে পরে উনি যে অন্যায় অত্যাচার করছে, মানুষের উপরে জুলুম করছে, এই জুলুমটা মানুষ সহ্য করতে পারে না। ওনার শাস্তি পেতেই হবে। উনি আসলে দেশে আসলে ওনার শাস্তি পেতেই হবে। জনগণের যে অন্যায়টা করছে উনি, অন্যায়ের জন্য সে শাস্তি পেতেই হবে। আসুক, তার অধিকার আছে দেশের, যেহেতু এখানকার সে নাগরিক, আসতে পারবে। কিন্তু ওনার যে অন্যায় করছে, অন্যায়ের শাস্তি ওনার পেতে হবে। শেখ হাসিনা তো দেশে আসতে চায়, কি বলেন আপনি? কি বলেন? দেশের সরকার দেশে আসলে ভালো, কিন্তু যেগুলো অন্যায় করেছে এগুলো তো তাকে তো করাই লাগবে, প্রায়শ্চিত্ত করাই, পাপ করলে তো পাপে প্রায়শ্চিত্ত হয় লাগবে। অন্যায় অত্যাচার অবিচার যে জুলুম অন্যায় উনি করেছে দেশের নিপীড়িত মানুষের ওপরে, রোলার মডেলের মতন পোস্টার দিয়ে যেই আইনযোগ্য হাইকোর্ট সব নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে, তো ওনার কোর্টে ওনার বিচার হোক। উনি অবশ্যই দেশে আসতে হবে। আমিও চাই একজন সাধারণ জনগণ হিসাবে উনি দেশে আসুক, দেশের আইন অনুযায়ী ওনার বিচার হোক। উনি যে কথাটা বলতো, উনি দেশকে যে ভালোবাসার আমাদেরকে অভিনয় দেখাতো, সেটা আজকে জাতির কাছে একটা পরিষ্কার হয়ে গেছে। উনি আসলে দেশে ভালোবাসতো না, যার প্রমাণ এখন জাতির কাছে পরিষ্কার। উনি একজন ফ্যাসিস্ট খুনি হাসিনা, যার কারণে আমাদের ছাত্র ভাইয়েরা অনেক নিহত হয়েছিল। আমি কিছুতে ওনাকে এই দেশে আর চাই না। উনি এই দেশে আর ফিরে আসুক, যদিও আসে সেটা ওনার বিচারের মাধ্যমে যেন উনি বিচারের আওতাধীন হয়ে তারপর আসতে মানে এই দেশে যেন আসে। তিনি বারবার বলেন যে তিনি দেশকে এই দিয়েছেন সেই দিয়েছেন, অনেক ভালোবাসতেন। আপনি কি মনে করেন সে দেশকে ভালোবাসতো? আমার মনে হয় না সে দেশকে ভালোবাসতো। উনি শুধু ওনার পরিবারকে ভালোবাসতো, এই দেশে কোনো মানুষকে, এমনকি উনি ওনার দলকে ভালোবাসে বলে আমার মনে হয় না। যদি উনি ওনার দলকেও পর্যন্ত ভালোবাসতো তাহলে এভাবে উনি পালাই যেত না। আসলে সে দেশে ফিরতে চাচ্ছে, কিন্তু আমরা সবাই জানি যে সে মানে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। সে যদি দেশে ফিরতে চায়, বাংলাদেশের মানুষ অবশ্যই তাকে দেশে আনার সুযোগ দেওয়া উচিত, তবে একজন অপরাধী হিসেবে। সে স্বৈরাচার ছিল, দেশে গণহত্যা চালাইছে, এরপরে জনগণ অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করবে না। যেটুকু শাস্তি তার পাওয়া উচিত, সেটুকু শাস্তি পাওয়ার জন্য তার দেশে আসা জরুরি, বা তাকে দেশে নিয়ে আসা জরুরি। এবং তার শাস্তি আইন অনুযায়ী যতটুকু হবে, হওয়ার পরে সে দেশের নাগরিক হিসাবে তার অধিকার সে পাবে। সে যে হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, এটার শাস্তি আগে তার পেতে হবে, তারপরে অন্য কিছু। সে যদি দেশে ফিরতেছে তাকে আসলে কিভাবে মানে অ্যাকসেপ্ট করবেন আপনারা? অ্যাকসেপ্ট বলতে তো আমরা আগে তার আমলে যত গণহত্যা হয়েছে বা দুর্নীতি হয়েছে ওইগুলোর তো করা বিচার করে, যেমন আমরা নিজেরা তো চাই যেন শেখ হাসিনার করা বিচার হয় বাংলাদেশে, যেন ইতিহাস হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? আসলে শেখ হাসিনা বলছে সে পালিয়ে গিয়েও নাকি প্রধানমন্ত্রী, সে পালিয়ে গিয়েও নাকি প্রধানমন্ত্রী রয়েছেন, সে পদত্যাগ করেননি। কথা পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, কথাটি এমন হয়ে গেল। মানে ক্ষমতা হারানোর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে হাসিনা। এখন তার সেই কথা শুনে এমনটাই মনে হচ্ছে। আমরা সাধারণ মানুষ চাই শেখ হাসিনা দেশে আসুক, আমরা আহ্বান জানাচ্ছি দেশে আসেন। আমরা আপনাকে মানে অভিনন্দন জানাই দেশে ফিরে আসার জন্য।
দেশে আসেন, আপনাকে আমরা বিমানবন্দর এয়ারপোর্টে মানে দেশের সব 16 কোটি মানুষ গিয়ে আপনাকে সংবর্ধনা জানাবে। দেশে আসুন না, আপনি একবার খালি ফিরে আসুন, তারপরেই তো হবে আসল খেলা। এতদিন যত মানুষ মেরেছেন, যত মানুষ গুম করেছেন, যত মানুষ খুন করেছেন, তার প্রত্যেকটি পায়ে পায়ে হিসাব চুকাতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনা দেশে আসবে? কখনোই না। শেখ হাসিনার এত বড় সাহস স্পর্ধা এখনো হয় নাই। শেখ হাসিনা ভালো করেই জানে শেখ হাসিনাকে যদি দেশের জনগণ পায় তাকে ছিন্নি করে ফেলবে, তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।